যে আদিবাসী বা কেউ কেউ ইংরেজিতে এটাকে বলেন ইন্ডিজেনাস পিপল, আর আমাদের ভারতের সংবিধান এটাকে অফিসিয়ালি এই অংশের জনগণ হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে শিডিউল ট্রাইব হিসাবে অফিসিয়ালি তাদেরকে পরিচিতি দিয়েছে। তারা কারা? যদি নৃতত্ত্ব অনুযায়ী বা নৃবিজ্ঞান সেই হিসাবে যদি দেখা যায়, এই পৃথিবীর সমস্ত অংশের মানুষ, যে গোলার্ধেরই হোক, তাদের গায়ের রং যাই হোক, ধর্ম, ভাষা, সংস্কৃতি যাই হোক, আজকের তার যে স্ট্যাটাস বা আজকের স্থিতি, এককালে সবাই ছিলেন ইন্ডিজেনাস, আদিবাসী। সেই ইন্ডিজেনাস পিপল বা আদিবাসীরা সভ্যতার এই বিভিন্ন সিঁড়ি বেয়ে বিগত কয়েক হাজার বছরে তারা যেখানে যেরকম সুযোগ পেয়েছে সেই সুযোগকে ব্যবহার করে বা সেই সুযোগ এটাকে আদায় করে কেউ উন্নত হয়েছে, তারা এখন তাদেরকে সেই স্তরে অর্থাৎ ইন্ডিজেনাস বা আদিবাসী হিসাবে দেখা হয় না। তাহলে কারা সে আদিবাসী? যাদের জীবন জীবিকা, লাইভলিহুড এখনো সেই প্রাইমারি স্টেজে, প্রাথমিক স্তরে। তো এই সভ্যতার এই বিবর্তনে যে দেখা যায় যে একটা সময়েতে মানুষ আগুন যখন আবিষ্কার করা শেখেনি, কাঁচা মাংস খেত, কাঁচা ঘাস বা কাঁচা ফল খেত, আগুন জ্বালাতে শিখল এবং সে থেকে যে চাষ করা, তার পোশাক পরিচ্ছদ, ভাষা, ধর্ম ইত্যাদি পরবর্তী সময় প্রবেশ করল। তাহলে এই পৃথিবীর যে কোনো রেস তারা একটা সময়তে ইন্ডিজেনাস বা আদিবাসী ছিলেন, কিন্তু তার মধ্যেও অনেকে এগিয়ে গেলেও একটা অংশ এখনো রয়ে গেছে, তাদের জীবন জীবিকা এখনো সেই ইন্ডিজেনাস ওয়েতে অর্থাৎ চাষাবাদের উপর নির্ভর, বহুলাংশে যে মাটিকে, জমিকে ভিত্তি করে তার জীবন জীবিকা। তাদের মধ্যে হয়তো বা একটা অংশ শিক্ষিত হয়ে চাকরি বাকরি করেন। এই ত্রিপুরাজ্যের মধ্যে যদি আমরা দেখি, এখানে যারা আমরা নিজেদেরকে ট্রাইবেল বা আদিবাসী বা ইন্ডিজিনাস পিপল হিসেবে দেখি, শিক্ষার আলো এসেছে, অনেকে চাকরি বাকরি করে অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু টোটাল যে জনসংখ্যা তার পার্সেন্টেজের যাদের এই বিবর্তন হয়েছে, এই সংখ্যাটা এখনো নগণ্য। আমাদের রাজ্যের বেশিরভাগ এই অংশের মানুষ, তাদের জীবন জীবিকা কৃষি নির্ভর, জুম নির্ভর। সেখানে রাবার চাষবাস ইত্যাদির মধ্য দিয়ে একটা অংশ হয়তো বা আরেকটু উন্নত হয়েছেন। তো এইভাবেই ইন্ডিজেনাস পিপল
বা আদিবাসী তার পরিচিতি বা তার সেভাবে এটাকে চিহ্নিত করা হয়। এখানে কমরেড নরেশ বলেছেন যে সারা পৃথিবীতে প্রায় ৪৫ থেকে ৪৭ কোটি আমাদের সমস্ত গোলার্ধে আছে, এমনকি খুদ মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আর সেই দেশগুলো তো একটা সময় ইন্ডিজিনাস পিপলদেরই ছিল, র্যাট ইন্ডিয়ানদের। তাদেরকে খুন করি, তাদেরকে জবাই করি, এই জায়গাতে ইউরোপ থেকে গিয়ে সাদা চামড়ার লোক আমেরিকা দখল করেছে, নিউজিল্যান্ড দখল করেছে, অস্ট্রেলিয়া দখল করেছে, তারাই সংখ্যাগরিষ্ঠ, তাদের হাতে এখন সবকিছু। তো এই যে ৪৫ থেকে ৪৭ কোটি এই মুহূর্তে আনুমানিকভাবে এই ইন্ডিজিনাস পিপল যে সংখ্যা, এটা পৃথিবীর বর্তমান জনসংখ্যার প্রায় ৫ থেকে ৬%। এবং এই যে ৫ থেকে ৬% মানুষ বা ৪৫ থেকে ৪৭ কোটি মানুষ যদি আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, ওদিকে আফ্রিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যে দেশেই হোক, যে ভূখণ্ডে হোক, দেখা যায় তাদের বসবাস কোথায়? প্রকৃতির কূলে। ত্রিপুরাজ্যের মধ্যেও কেন আমরা এখানকার আদিবাসীরা জাম্পুই পাহাড়ের উপরে, লংথরাই পাহাড়ের উপরে, সেখানে কেন আমরা স্বচ্ছন্দ? কেননা সেই জায়গাতে এই মাটিকে নির্ভর করে, প্রকৃতিকে নির্ভর করে, আবহমান কাল থেকে সেখানে আমাদের জীবন, জীবিকা, সংস্কৃতি আবর্তিত হয়েছে। সেখান থেকে যারা উন্নত হচ্ছেন, আস্তে 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 তারাও বেরিয়ে আসছেন। তো এইভাবেই যে এই অংশের মানুষ একদিক থেকে হয়তোবা সভ্যতার এই বিচারে, সভ্যতার তার হিসাব নিকাশে হয়তো বলা হয় না, বলা হয়ে থাকে, ও এটা তো একেবারে দুর্গম, জঙ্গলের ভিতর, রাস্তা নেই, ঘাট নেই, এসব জায়গাতে বসবাস করে আছেন। অর্থাৎ সভ্যতার নিরিখে একেবারে এরা নিকৃষ্ট, এদের জীবনযাপন একেবারে মানে সাধারণ। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আরেক দিক দিয়ে যদি দেখা যায়, এমনকি আজকের পৃথিবীতেও, আজকের দিনেও আমাদের দেশের প্রায় ২০১১ যে সেন্সাস, সেই সেন্সাস অনুসারে ৮.৬% আদিবাসী, ১১ জনসংখ্যার অনুপাতে যে সেই ৮.৬, সেই জনসংখ্যার অনুপাতে মোট আদিবাসী জনসংখ্যা প্রায় ১১ কোটি। এখন ১১-র পর আরও ১৪ বছর, ১৫ বছর পেরিয়ে যাচ্ছে, এই জনসংখ্যাটা নিশ্চয়ই এখন ১৪ থেকে ১৫ কোটি সেখানে হবে। যদি এই ১৪-১৫ কোটি মানুষ, এটা ত্রিপুরা হোক বা অরুণাচল প্রদেশ, মণিপুর, ওদিকে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, যে সমস্ত রাজ্যগুলোতে এই আদিবাসী সংখ্যাধিক্য, তো দেখা যাবে তাদের বসবাস কোথায়?
প্রকৃতির কোলে, পাহাড় বা এখনো সেই সমস্ত অঞ্চলগুলোতে, রাজ্যগুলোতে যেখানে জঙ্গল বেঁচে আছে, আর সেই ভূখণ্ডে তার নিচেই হলো আমাদের দেশের সবচেয়ে বেশি দামি সম্পদ, কয়লা খনি, লোহার খনি, স্বর্ণের খনি। সেখান থেকেই নদীর উৎপত্তি হয়। সেই নদীর জল সমতলে প্রবাহিত হওয়ার মধ্য দিয়ে নগর, সভ্যতা, কৃষি জমি, সেচ ইত্যাদি হয়। তার মানে যারা সে সমস্ত এলাকায় বসবাস করেন তাদের কত আয় হয়, সেই পরিবারগুলো এখনকার অর্থনৈতিক সমীক্ষার বিচারে হয়তোবা এই ট্রাইবেলদের, এই আদিবাসীদের বেশিরভাগই দরিদ্র সীমার নিচে, বেশিরভাগই গরিব। কিন্তু হাজার হাজার বছর ধরে যে ভূখণ্ডে আমাদের প্রাকৃতিক সম্পদের সবচেয়ে মূল্যবান ভাণ্ডার, সেই ভাণ্ডারগুলো এই অংশের মানুষের, তাদের সেগুলো হলো ন্যাচারাল হ্যাবিটাট। প্রাকৃতিকভাবে সেটাই তাদের বাসস্থান এবং তার মধ্যেই তারা বসবাস করতে অভ্যস্ত। একদিকে প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে শুধু গাছপালা না, বন্য জীব জন্তু সব কিছুই একসাথে এটা জীবনের যে কি বলে কোলাহল, কিন্তু দেখা যায় এই প্রাকৃতিক, অফুরন্ত প্রাকৃতিক সম্পদের মধ্যে বসবাস করার পরও সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি অনাহারে মৃত্যু, সবচেয়ে বেশি নানা ধরনের বিপর্যয়ের মধ্যে কারা? এই অংশের মানুষ। এবং সেই হিসাবেই ইউনাইটেড নেশন যারা এই আজকের এই দিবসটিকে যারা ঘোষণা করেছে, 1982 ইংরাজির এই 9 আগস্ট দিনে জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ, ইউনাইটেড নেশনও তৈরি হয়েছে আরো বহু বছর আগে। এই দেশ মানে পৃথিবীর মধ্যে সভ্যতার প্রথম দিন থেকেই তো, তখন তো সবাই ইন্ডিজিনাস পিপল ছিল, কিন্তু কোনোদিন এই ইউনাইটেড নেশনের কোনো এজেন্ডাতে, কোনো আলোচনাতে না আসলেও 1982 ইংরাজির 9 আগস্ট প্রথম আলোচনা হয় যে না, পৃথিবীতে এখনো যারা এইভাবে রয়ে গেছে, যাদেরকে ইন্ডিজিনাস বলা হয়, আদিবাসী বলা হয়, তাদের সম্পর্কে ভাবা দরকার। কিন্তু এই 82 ইংরাজিতে প্রথম এই এজেন্ডা আলোচনা হলেও এটার উপরে একটা সনদ, রেজুলেশন বা প্রস্তাব, এই প্রস্তাব তৈরি হতে আরো প্রায় 12 বছর লেগে যায়। 1994 ইংরাজি, কমরেড নরেশ সেখানে বলেছে এই সনদ দীর্ঘ 12 বছর আলোচনা করার পর ইউনাইটেড নেশনের সদস্য রাষ্ট্র বেশিরভাগই, আমাদের ভারত সহ, তারা সহমত পোষণ করেন যে না, আমাদের কিছু করা দরকার। তারা সে রেজুলেশনে সই করেন এবং এটা দেশের তার আইনসভাতে, অর্থাৎ পার্লামেন্টে, সংসদে, সেখানে সেই দেশের ব্যবস্থা অনুসারে সেখানকার এই সংখ্যালঘু বা পিছিয়ে পড়া
এই আদিবাসী অংশের মানুষের তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকেও কিভাবে অন্যান্য অংশের অগ্রসর অংশের মানুষের মতো সমান সুযোগ দেওয়া যায় সে ব্যবস্থা তৈরি হতে পারে। এটা পৃথিবীর কয়েকটা দেশ বাদে বেশিরভাগ দেশ এই রেজলিউশনে সাইন করেন। কিন্তু 82তে আলোচনা, 1994 ইংরেজিতে রেজলিউশন পাস এবং 1994 9ই অগাস্ট থেকে ইন্ডিজেনাস পিপল ডে হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত হলেও 94 পর এখন 2025 সাল, আরও প্রায় 30-31 বছর পেরিয়ে গেছে। পৃথিবীর আদিবাসীদের অবস্থার কি কোনো সেরকম মৌলিক বা গুণগত সেরকম পরিবর্তন হয়েছে কি? না, এক কথায় বলা যেতে পারে এখনো হয়নি। এবং সর্বশেষ যে এই তাদের আর্থসামাজিক কাঠামোর যে মূল্যায়ন হয়েছে, এতে এখন বলা হচ্ছে যদিও পৃথিবীর মোট জনসংখ্যার 5% হলো আদিবাসীরা, কিন্তু পৃথিবীর মোট গরিবের দরিদ্রসীমার নিচে, আমাদের দেশে আমরা বলি বিলো দ্য পভার্টি লাইন, পিপিএল, পৃথিবীর মোট গরিবের 15% হলো আদিবাসীরা। তো গরিবেরও 5% হলে না, ঠিক আছে, অন্যরাও গরিব, আমরাও গরিব। তো মোট জনসংখ্যার 5% আদিবাসী, কিন্তু পৃথিবীর মোট গরিবের 15% আদিবাসী, অর্থাৎ 3 টাইমস অন্যান্য অংশের জনগণের চাইতে 3 গুণ বেশি। তাহলে কেন? অথচ যারা যারা এই আদিবাসীদের, ইন্ডিজিনাস পিপলদের জন্য এই সনদে যারা সই করেছেন, সে সমস্ত দেশে, প্রত্যেক দেশেরই কিছু একটা সংরক্ষণের ব্যবস্থা করেছে। যেমন আমাদের দেশে 1950 সাল থেকেই, ত্রিপুরা তখন অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু আসামকে লক্ষ্য করে 6 শিডিউল, আমাদের দেশের সংবিধান প্রথম যে রচনা হয় সে 1950-এই 6 শিডিউল তৈরি হয়েছিল। তারপর অনেক লড়াই সংগ্রাম করার পর আমাদের এই ত্রিপুরা যে 1979-তে প্রথম 7 শিডিউল, তারপর 1985-তে এসে 6 শিডিউল, যে আসামের জন্য চালু ছিল, যেটা আসাম ভাগ হয়ে মেঘালয় হয়েছে। মেঘালয়াতেও 3টি ষষ্ঠ তপশিল, পরবর্তী সময়েতে মিজোরামে হয়েছে। আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও এটা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হয়েছে। এবং সেই 6 শিডিউল বা এর আগে 5th শিডিউল, 7th শিডিউল, এগুলিও এই ইন্ডিজিনাস পিপলদের রক্ষার জন্য কিছু রক্ষা কবচ। এবং তার মূল হলো ল্যান্ড। কারণ আদিবাসী মানে হলো তার জীবিকা কৃষি নির্ভর, জমি নির্ভর, মাটি ছাড়া, এটা আফ্রিকা হোক বা আমাদের ভারত বা অন্য সেই জায়গাতে ইন্ডিজিনাস পিপলদের জন্য তার রক্ষা কবচ এর চেয়ে তাদের শিক্ষিত, মানে শিক্ষা দীক্ষা নানা পেশায় সেভাবে দক্ষ না হয়ে ওঠা অবধি, জমি যদি না থাকে সেই অংশের মানুষ সম্পূর্ণভাবে তার মানে অস্তিত্বহীন হয়ে যাওয়ার মতো অবস্থা সেখানে হয়। কিন্তু এত বছর বাদেও, এত আইন হওয়ার পরও, পৃথিবীর বিভিন্ন দেশে আইনগুলো হয়েছে,
কিন্তু তারপরেও 15% টোটাল গরিবের, তার মধ্যে আদিবাসীরা। এবং শুধু তা না, শুধু জনসংখ্যার 5% আদিবাসী হিসাবে বললেই তার হিসাবটা সম্পূর্ণ হয় না। যে এই পৃথিবী, কমরেড নরেশ বলেছে, এখানে 5,000 ভাষা এবং তার সাথে উপভাষা যদি যুক্ত করা হয়, টোটাল 7,000 ভাষা এই আদিবাসীরা এখনো সেরকমভাবে লিখিত রূপ না থাকলেও, যেমন আমাদের দেশে রাজ্যে আমরা লিখি ঠিক, কিন্তু আমাদের ভারতের সংবিধান এখনো স্বীকৃতি দেয়নি। 8ম তফসিল লড়াই আমরা করছি। তো এরকম 7,000 ভাষা আছে এবং সমস্ত ভাষার মধ্যে নানা উপাদান আছে যা গোটা সভ্যতাকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু অবহেলায় এবং অনাদরে প্রায় প্রতিদিন 1-2টা করে এই ভাষাগুলো অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তার সাথে 5,000 কালচার, 5,000 সংস্কৃতি। তাহলে ইন্ডিজিনাস পিপল মিনস, আদিবাসী মানে এটা শুধুমাত্র একটা 45-47 কোটি জনসংখ্যা না। এই জনসংখ্যা সমৃদ্ধ ভাষা, সমৃদ্ধ সংস্কৃতি এবং বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে ফাইনেস্ট মানুষ। অন্যদের তুলনায় মানসিকতায় যদি ঠিক সেরকমভাবে প্ররোচিত না হয়, ডাইভার্টেড না হয়, নানাভাবে প্রলুব্ধ না হয়, এই পৃথিবীর সবচেয়ে ফাইনেস্ট মানুষ তারা। কাজেই পৃথিবীর সভ্যতা অনুভব করেছে এটাকে রক্ষা করা দরকার। কিন্তু আমাদের দেশে আমরা যদি আমাদের স্বাধীনতার পর বিগত 77-78 বছরে যদি একটু, এত দীর্ঘ বললেন মানে বলার স্কোপ নাই, কিন্তু তবুও যদি আমরা সংক্ষেপে যদি আমরা কিছু আলোচনা করি, যে আদিবাসীদের রক্ষায় 5th শিডিউল হয়েছে, 6th শিডিউল তবু কোন জায়গাতে? আসাম, মেঘালয়া, মিজোরাম এবং ত্রিপুরা। এই আসাম, মেঘালয়া, মিজোরাম, ত্রিপুরা, এই 4টা রাজ্যের 10টা এডিসি। এই 10টা এডিসিতে কত সংখ্যক? মেঘালয়াতে সব মিলিয়ে হয়তো বা 20-22 লাখ, আসামে বিটিসি, কার্বি আংলং, এনসি হিল, এই 3টা মিলিয়ে হয়তো বা 30 থেকে 40 লাখ বা একটু বেশি হতে পারে। মিজোরামে মার, লাই, চাকমা, 3টা এডিসি, খুব বেশি হলে পরে 2 থেকে 2.5 লাখ হবে। আর ত্রিপুরার যে টিটি এডিসি, এখানে মিলিয়ে 13-14 লাখ। তো সব মিলিয়ে মাত্র এই বর্তমান প্রায় 15 কোটি এই দেশের আদিবাসীর মধ্যে মাত্র 60 লাখ হলো এই 6th শিডিউলের অধীনে সুরক্ষিত। কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা এডিসি গত 40 বছর ধরে দেখছি, আমরা কি বলতে পারছি আমাদের দেশের বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় এই 6th শিডিউল সেরকম সুরক্ষিত? এই 6th শিডিউল আমাদের সমস্ত অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, এটাকে মিট করতে পারছে? এটাকে যোগান দিতে পারছে না। সেই যোগান দিতে না পারার কারণেই কিছু হতাশা, নরেশ এখানে বলেছে, হতাশা তো আরো ধ্বংস করেছেও, লড়াই করতে হবে। কিন্তু
এই যে আকাঙ্ক্ষাকে মিট না করতে পারার কারণেই এই ত্রিপুরাজ্যে আবার এদেরকে ব্যবহার করার জন্য একদল লোক এটিপিএলও, টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, আর সর্বশেষ এখন ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইত্যাদি ইত্যাদি করে, এগুলি হতাশার কারণে। এই হতাশা সমাধান না, উল্টা আরো পেছন দিকে নিয়ে যাচ্ছে। তো এটা তাহলে আমাদের দেশের এই ব্যবস্থা আছে, কিন্তু সেই ব্যবস্থা সম্পূর্ণভাবে আমাদের যে প্রয়োজন এটাকে মেটাতে পারছে না। আর এই 60 লাখ যে জনসংখ্যার বাইরে প্রায় আরো 14.5 কোটি মানুষ, তারা কোথায় আছে? আমাদের দেশের সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা বহুল রাজ্য হল মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে নরেন্দ্র মোদীর গুজরাট, তারপরে রাজস্থান, এরপরে আছে উড়িষ্যা, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, আসাম তো আছে। এসব রাজ্যগুলোর মধ্যে এমনকি সব ট্রাইবেল 5th শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত না, পেশা অ্যাক্টের মধ্যে অন্তর্ভুক্ত না। আর গত 2014 সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বের কেন্দ্রের যে বিজেপি সরকার, এই আদিবাসী অংশে মানুষদের মগজ ধুলাই করার জন্য, তার জন্য টাকার অভাব নাই। আমাদের এখানেও আস্তাবল মাঠে জনজাতি গৌরব দিবস, এই জনজাতি গৌরব দিবসে ওই হিন্দি মানে গানের শিল্পী, মানে গৌরব মানে হলো মঞ্চে নাচানাচি গৌরব, আর কিছু শহরের মিডল ক্লাস লোক এখানে সুগর মাংসের ভাঙ্গই খাও, এই খাও, বাস জনজাতি গৌরব। কিন্তু আসল জনজাতি এলাকাতে কি হবে তার কোনো চিন্তা ভাবনা নেই। এবং এখানে আমি কতগুলি পরিসংখ্যান বর্তমান ইয়েতে দিচ্ছি যে 2004 সালে বামপন্থীদের সহযোগিতায় যে ইউপিএ সরকার হয়েছিল, তখন যে কমন মিনিমাম প্রোগ্রাম সিএমপি, কমন মিনিমাম প্রোগ্রাম হওয়ার জন্য আমাদের দেশে সেই 5th শিডিউল 6th শিডিউল হওয়ার পর প্রথম যে আদিবাসীদের রক্ষার জন্য একটা আইন তৈরি হয়েছে। সেই আইনটা কি? ফরেস্ট রাইট অ্যাক্ট 2006। এই ফরেস্ট রাইট অ্যাক্ট এটাকে শুধু একটা ট্রাইবেলদের বন অধিকার পাওয়ার আইন হিসেবে দেখলে, শুধু সেই হিসেবে দেখলে ভুল হবে, তার বহু দিক আছে। সে দিকটা কি? যেমন ব্রিটিশরা যখন আমাদের দেশে ছিল তখনই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 সালে এই আইন তৈরি হয়েছিল, এখনো এটা বলবৎ আছে। ইন্ডিয়ান ফরেস্ট রাইট অ্যাক্ট, এই ফরেস্ট অ্যাক্ট তার মূল স্পিরিটটা কি? দুর্ভাগ্য কি সৌভাগ্য, পাপ করেছি না পুণ্য করেছি আমি জানি না। আমিও এই দপ্তরে মন্ত্রী হয়ে এসেছি, এখানে নরেশও হয়েছে, প্রণবও হয়েছে ফরেস্ট মিনিস্টার। তো যদি দেখা যায় আমাদের সভ্যতার, না আমি পরে আসছি এটা, হ্যাঁ পরে আসছি এটাতে, যদি দেখা যায় যে ন্যাচারালি একটা ন্যাচারাল রাইট বলে একটা কথা আছে,
এই বনকে, সবুজকে যদি এখনো রক্ষা করে থাকে কেউ, এই যে প্রত্যেক বছর জুন জুলাই মাসে গোটা করে আমরাও করেছি বন উৎসব হয়, বন মহোৎসব, মুখ্যমন্ত্রী ভাষণ দে, মন্ত্রীরা ভাষণ দে, গান বাজনা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই গাছ কয়টা বাঁচে? এবং এই বন মহোৎসবে প্রচুর টাকা খরচ হয়। আমি সেদিন দেখলাম অনিমেষ দেববর্মা বেহালাবাড়িতে করেছে, একেবারে কমলপুর থেকে মোহনপুর অব্দি কেবল তার ছবি, ফ্ল্যাক্স যে কটা লাগিয়েছে সে, তার লগে আবার ওই খোয়াই জেলার আরো কয়েকজন এমএলএ, কল্যাণী রায়, তারপরে কি জানি কি দাস চৌধুরী, পিনাকি, তাদের নাম, আবার কয়েকজন এডিসি মেম্বার টেম্বার, তাদের যে এদের ছবি টবি লাগানো হয়েছে, এখনো আছে। বিশাল খরচ হয়। কিন্তু আসলে এই যে গোটা করে এসব যে হয়, এইসব জায়গাতে কটা গাছ থাকে, থাকে না। কিন্তু এইভাবে খরচ না হলেও গাছ কোথায় আছে? বড়মোড়া, 18 মোড়া, লংথরাই, গোবিন্দবাড়ি, এইসব জায়গাতে, যে জায়গাতে ইন্ডিজিনাস পিপলরা আছে, তার জন্য কোনো উৎসব হয় না, তার জন্য খরচ হয় না। তারা কিন্তু যুগ যুগ ধরে নিজেরাও জুম করে, কিন্তু সেই জুমটা এমনভাবেই করে, সেই জুম করার পর বন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় না, সেখানে বন আবার ফিরে আসে, বন্যজন্তু পশু পাখি আবার ফিরে আসে। কিন্তু যারা এই তথাকথিত সভ্য লোকরা বন নিয়ে কবিতা লেখে, গান লিখে, নাটক করে, লক্ষ কোটি টাকা খরচ করে, এই জায়গাতে আস্তে আস্তে সে বন দখল হয়ে এখানে নগর হয়ে যায়, দালান উঠে, বাড়ি উঠে। তাহলে বনের, প্রকৃতির ন্যাচারাল রাইট, বনের নৈতিক মালিকানা কার? সেই আদিবাসী অংশের মানুষ, তার হাতে পর্চা থাকুক বা না থাকুক, খতিয়ান থাকুক বা না থাকুক, কাগজ থাকুক বা না থাকুক, কিন্তু প্রাকৃতিকভাবে এই সারা পৃথিবীতে ইন্ডিজিনাস পিপল, আদিবাসী, এরাই হলো ন্যাচারাল মালিক। কিন্তু এটা হলে তো হবে না, রাষ্ট্র মানবে না। এই জন্য ফরেস্ট রাইট অ্যাক্ট তৈরি হয়েছে 2005 সালে, 6 সালে। এখন অবধি সর্বশেষ আমাদের দেশে 49 লক্ষ দরখাস্ত জমা হয়েছে, 6 সাল থেকে 25 সাল। কিন্তু পাট্টা দিয়েছে মাত্র 23,80,000 পরিবারকে, অর্থাৎ 51%, 49 লাখ যে দরখাস্ত, তার 51% রিজেক্টেড। কিন্তু যারা বনে বসবাস করে, সংখ্যাটা শুধু এই 49 লাখ না, এই সংখ্যাটা আরো বেশি। কোন রাজ্যগুলি? যেখানে বিজেপি বা অন্যান্য বুর্জোয়া দল শাসন করে। কারণ সেখানে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যেরকম ভাবে আমরা সব কটা বিএসসি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে আমরা দিয়েছি না, দরখাস্ত করো, এবং 1,25,000-এর বেশি পরিবারকে আমরা 1,30,000 হেক্টর কানিতে হিসাব করলে 12 লক্ষ কানি ফরেস্ট ল্যান্ড আমরা এদের হাতে পাট্টা তুলে দিয়েছি। শুধু পাট্টা দেওয়া না, এই জায়গায় রাবার বাগান ইত্যাদি হয়েছে। সেই রাবার বাগান না হলে পরে গত 7.5 বছরে
এই রাজ্যের মধ্যে যে ধরনের শোষণ চলছে, আমাদের ট্রাইবেলদের অনাহারে মৃত্যু ওই 88 থেকে 92 যা হয়েছিল এর থেকে সেখানে বেশি হতো। কিন্তু বন্ধুগণ, এখন নতুন কায়দায় এই আক্রমণ শুরু হয়েছে। সে কায়দাটা কি? প্রকৃতি সম্পর্কে একেবারে গ্রিন ট্রাইব্যুনাল ইত্যাদি ইত্যাদি খুব ভালো ভালো কথা বলা হচ্ছে, কিন্তু গত এই 2014 সাল থেকে সর্বশেষ প্রকৃতি রক্ষা করতে হবে, টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ, জীবজন্তু রক্ষা করতে হবে। হ্যাঁ, ঠিক, কোনো দ্বিমত নাই। কিন্তু যে সমস্ত বনভূমি বেদখল হয়ে বড় বড় পুঁজিপতি জমিদার বা কয়লা উত্তোলন করতে গিয়ে, অন্যান্য খনি উত্তোলন করতে গিয়ে এগুলো ধ্বংস হয়েছে, ওইসব জায়গাগুলো থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হয়েছে। এই জায়গাগুলো আবার পুনরায় সেখানে জঙ্গল সৃষ্টি করে, ওইসব জায়গাতে যদি এই স্যাংচুয়ারিগুলো করা হতো, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ, কনজারভেশন রিজার্ভ, আমাদের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু কোথায় হচ্ছে? ভারতবর্ষের যে সমস্ত এলাকাগুলোতে এই ট্রাইবেলরা বসবাস করছেন, সেখানে রাস্তা নাই, ঘাট নাই, বিদ্যুৎ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই, এবং সেখানে শুধু ট্রাইবেলদের বসবাস না, নিজেদের মতো করে সেখানে বন্য পশু পাখিও আছে। এই জায়গাগুলি দখল করে এখন নতুন নতুন জায়গাতে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, কনজারভেশন রিজার্ভ, টাইগার রিজার্ভ, যেমন 2014 সালে ন্যাশনাল পার্ক ছিল 88টা, এখন এটা 106টা হয়েছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ছিল 525টা, এখন 573টা। কনজারভেশন রিজার্ভ ছিল 43টা, এখন 220টা। টাইগার রিজার্ভ ছিল 47টা, এখন এটা 58টা। আর এভাবে হাজার হাজার, শুধু ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে 4927.28 বর্গ কিলোমিটার, মানে ত্রিপুরাজ্যের প্রায় অর্ধেক জায়গা। মানে ওই সব জায়গা থেকে ট্রাইবেলরারে জোরপূর্বক উচ্ছেদ করে দাও। ঠিক তেমনি কনজারভেশন রিজার্ভ 1,500 হেক্টর, এই 1,500 স্কোয়ার কিলোমিটার। এইভাবে টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ, ক্যাজুয়ালিটি কে হচ্ছে? ট্রাইবেলরা। এখন এই সরকার ট্রাইবেলদের উন্নয়নের নামে, আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও তার ছিটেফোঁটা আসে, দেখবেন অনেকে নাম শুনবেন যারা বিশেষ করে অফিস কাছারিতে কাজ করেন। এখন কিছু প্রোগ্রাম তারা করেছে, ধরতি আবা জন ভাগিদারি অভিযান। কি সুন্দর, ধরতি আবা জন ভাগিদারি, অর্থাৎ এই ধরনীর অধিকার ট্রাইবেলদের দিতে হবে। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, সংক্ষেপে বলছে দাসগুয়া, DGUA। আর প্রাইমিটিভ, আদিম, আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে একটা গোষ্ঠী রিয়াংদেরকে বলা হয়, সেখানে PM জন্মন নামে প্রাইম মিনিস্টার জন্ম নিয়ে, তারপর প্রতি বছর স্টেট লেভেলে, জেলা লেভেলে উৎসব করার জন্য জনজাতি গৌরব দিবসের জন্য বরাদ্দ আছে। কিন্তু দুর্ভাগ্য হলো এই স্কিমগুলোতে যান আপনি, হ্যাঁ এখানে কিছু টাকা আছে, কিছু ঘর বানানোর জন্য, কিছু স্কুল করার জন্য, রাস্তা করার জন্য, কিন্তু কোথাও কোন স্কিমে ল্যান্ড রাইট,
জমি অধিকার দেওয়ার জন্য একটা লাইন নাই। এই যে ব্রু ডিসপ্লেস পিপল, রিয়াং, মিজোরাম থেকে যারা বিতাড়িত হয়ে এসছেন, ঠিক আছে, তারা ত্রিপুরাজ্যের মধ্যে তাদেরকে সেটেল করার জন্য উদ্যোগ নিয়েছেন, ভালো। কিন্তু এটা সেটেলমেন্ট না পার্মানেন্ট কোয়ারেলের ব্যবস্থা করেছে। ক্রমশ দিন যত যাচ্ছে আমরা লক্ষ্য করছি, প্রায় 50,000 মাথা গোনা পরিবার হিসাবে, প্রায় 50,000 হলে পরে প্রায় 10 থেকে 11,000 ফ্যামিলির মধ্যে অল টুগেদার ত্রিপুরার যে বিভিন্ন জায়গাতে ভাগ করে দেওয়া হয়েছে। এরা সবাই ইন্ডিজিনাস পিপল। যে কথাটা বললাম, ইন্ডিজিনাস পিপল উইদাউট ল্যান্ড, জমি ছাড়া আদিবাসীরা বাঁচতে পারে না। তাদের ঘরের ছেলেমেয়েরা কজনই বা ব্যবসা বাণিজ্য করতে পারে, বা কজনই বা লেখাপড়া করে চাকরি বাকরির সুযোগ হয়েছে। জমি দরকার। কিন্তু এই যে ব্রু ডিসপ্লেস পিপল, এদেরকে শুধু বাড়িটা বানানোর ছাড়া আর কোনো জমি নাই। এমনকি কারো কারো ল্যাট্রিন বানানোর জন্য জায়গা নাই। এতে কি হচ্ছে, এই 2 বছর আগে দামছড়াতে, সেখানে এই চড়াই মানে হালামদের একটা গোষ্ঠী আর কি, চড়াইরা খুব সুন্দর বাগান করেছে, সুপারি বাগান, আরো নানা ধরনের বাগান। ওই জায়গাতে একটা এই ব্রুদের একটা সেটেলমেন্ট, স্বাভাবিক সংখ্যা বেশি, তারা ব্রুরা, চড়াই কম। জমি নিয়ে সংঘর্ষ হলো, বাগানকে বাগান, এই চড়াইদের বাগান এই সেটেলমেন্টে তারা ধ্বংস করে দিল। 2 সম্প্রদায়ের মধ্যে বিশাল হলো। এবং আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এরকম সংঘর্ষ হওয়ার জন্য আগামী দিন এই গন্ডাছড়া, ওদিকে শান্তির বাজার, এদিকে এই নাইলাভাবাড়ির পাশে আম্বার সাথে, শুধু অন্য সম্প্রদায় না, এমনকি রিয়াং সম্প্রদায়ের মধ্যে জমিকে ছাড়বে। তাহলে প্রয়োজন কি ছিল? সেটেলমেন্টটা হওয়া উচিত ছিল জমি দেখে। ঠিক আছে, ত্রিপুরাজ্যের মধ্যে 12 লক্ষ কানি জায়গা ফরেস্ট ল্যান্ড গেছে, কিন্তু ত্রিপুরাজ্যের মোট আয়তনের 60% হলো ফরেস্ট ল্যান্ড। আরো কিছু ফরেস্ট ল্যান্ড এদের জন্য দিলে ভালো হতো। এই লোকগুলো জুমটুম করে বাগান টাগান করে খেতে পারত, এটা করেনি। এটাই আরএসএস বিজেপির পলিটিক্স, ডিভাইড এন্ড রুল। অর্থাৎ এরা যদি সমস্ত ধরনের সমাধান হয়ে যায়, জমি জমা, বাড়ি ঘর, শিক্ষা দীক্ষা, তাহলে তো আর আমার কথা মনে রাখবে না। সংঘর্ষ হলে না সে আমার কাছে আসবে, হাত পাতবে, আর আমি হের পকেটে 10 টাকা, তার পকেটে 20 টাকা, তাকে কিছু বোতল দিয়ে বাস মাঝে মধ্যে দিল্লি টিল্লি নিয়ে গিয়ে দিল্লি জানা হোগা, এই হচ্ছে। তো আজকে আমরা এই দিবস উদযাপন করছি, এটা নিছক একটা তারিখে একটা রেজলিউশন পাস হয়েছে, বা অন্য সময়তে আমরা আরো মানে গান বাজনা আনন্দ ইত্যাদি করেও আমরা করি। হ্যাঁ, অবশ্যই তো থাকবেই আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য, ভাষাকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের কাছে এই দিবস উদযাপনটা শুধু একটা আনুষ্ঠানিক না, শুধু একটা
যে কি বলে উদযাপন না, আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে সচেতন করার একটা অঙ্গ হিসাবেই আমরা দিবসটাকে উদযাপন করি। এই জায়গায় আজকে ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের ট্রাইবেল অংশের জনগণকে আজকে তারাও করে এই জনজাতি উৎসব বা ইন্ডিজেনাস ডে, এটা বিজেপিও করে, জনজাতি মোর্চা। আজকে তো জনজাতি মোর্চার আগরতলা শহরে নাকি ফ্লাড করার কথা ছিল, আমি জানি না বৃষ্টি হলো না কেন। হ্যাঁ সেটাই, আজকে তো ফ্লাড হওয়ার কথা ছিল, আজকে তো বৃষ্টি হইল না। ওইখানে খুমুলুঙেও করে, মথাও করে, হ্যাঁ যাই হোক ওরাও করে, কিন্তু ওরা করা আর আমাদের করার মধ্যে এক না। আমরা শুধু একটা করার জন্যই কিছু কিছু খাওয়া দাওয়া এই জন্য আমরা করি না। আমাদের লড়াই এই অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে পরে জনগণকে সেই লক্ষ্যে, সেই মতাদর্শে, সেই ভাবনায় আমাদেরকে, আমাদের সংগঠনকে, আমাদের চেতনাকে সমৃদ্ধ করতে হবে, যেটা এই ইন্ডিজেনাস পিপল ডে হওয়ার বহু বছর আগে থেকেই আমাদের পূর্বপুরুষরা কমরেড দশরথ দেব, হেমন্ত দেববর্মারা সেই 1945-এর 11ই পৌষ তারিখে জনশিক্ষা আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে শিক্ষার অধিকার এবং জমির অধিকার এটা দিতে না পারলে পরে আপনি একটা বড়, ওই মহারাজারাও শেষ পর্যন্ত করেছিলেন জনশিক্ষা আন্দোলনকে ম্লান করার জন্য হসম বুজন যে করে এখনো, প্রদ্যুৎ মাণিক্য কিশোর নাকি এখন করে। এটা কিন্তু 1945-এর আগে ছিল না, খোঁজ নিয়ে রাখবেন। বীর বিক্রম মাণিক্য বাহাদুর এই হসম বুজনটা শুরু করে হলো 1945-এ, যখন দশরথ দেব, হেমন্ত দেববর্মারা যখন এই জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে একটা আলোড়ন তৈরি করলো, কাজেই তাদেরকে ডাইভার্ট করার জন্য হসম বুজন দশমীর দিন রাজনৈতিক উদ্দেশ্যে, আসল ট্রাইবেলদের উন্নতির জন্য না। কাজেই পৃথিবী অনেক পরে ইউনাইটেড নেশন ভেবেছে 1982-তে, তারও অনেক পরে 1994 ইংরেজিতে ইউনাইটেড নেশন রেজুলেশন পাস করেছে, কিন্তু গণমুক্তি পরিষদ 1945 থেকেই এই প্রয়োজনীয়তা অনুভব করেছে এবং তখন থেকেই যে শিক্ষার আলো, চেতনার আলোর মধ্য দিয়ে এবং জনজাতি হোক বা যে হোক, আদিবাসী হোক, যে নামেই আমরা বলি না কেন, তাদের অধিকার রক্ষা করতে গেলে পরে গণতান্ত্রিক শক্তিকে মজবুত না করতে পারলে কখনো হয় না। প্রমাণ ত্রিপুরাজ্যের 13 লক্ষ মাত্র আদিবাসী লড়াই করে তৎকালীন আমাদের দেশের যে বুর্জুয়া শাসক দল, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তার হাত থেকে এই 6ষ্ঠ তপশিল আদায় করে। সেই গণমুক্তি পরিষদ লড়াই এবং কমিউনিস্ট পার্টি ত্রিপুরা বিধানসভাতে 60 জন সদস্যের মধ্যে 1979 ইংরেজিতে 47 জন নন ককবরকবাসী, 13 জন মাত্র ককবরকবাসী। আমি বিজয় আঙ্কলকেও ধরলাম ককবরকবাসী হিসাবে, না বিজয় আঙ্কল বোধহয় এমএলএ ছিল না তখন। হ্যাঁ ঠিক আছে, কমিউনিস্টদের সরকার না হতো, বামফ্রন্ট সরকার না হতো, ইভেন আজকে যারা তথাকথিত এই ত্রিপুরাসা সরকার যদি হতো, কি বলতো, আরে না আমরা মাত্র 13, তারা হইল 47, বরকচন্দ্র নাই দিবা, তারা দিবনি আমরা রে,
এইভাবে বুঝাইতো। বাট ইট হ্যাজ বিন মেড পসিবল। কেন? এটাই কমিউনিজম, এটাই বামপন্থা। তো সেই কারণেই যে নরেশ এই কথাটা প্রায় সময় সে বলে খুব সুন্দরভাবে, যে ওই মোদির রাজ্যে 1 কোটি ট্রাইবেল, এরা, আমরা তো ষষ্ঠ তপশিলের উন্নত আরো 125তম সংবিধান সংশোধন বিল আমরা চাই, আরো উন্নত এডিসি চাই, আর এরা এখনো ষষ্ঠ তপশিলই পায় নাই। মধ্যপ্রদেশে 1,62,00,000 ট্রাইবেল, তাদের এখানে এখনো ষষ্ঠ তপশিল উচ্চারণই হয় নাই। কিন্তু ত্রিপুরাজ্য 44 লক্ষ জনসংখ্যা এখন, তখন আরো কম ছিল, 12 লক্ষ মাত্র ট্রাইবেল ছিল। এই রাজ্যের মধ্যে ষষ্ঠ তপশিল শুধু দাবি উঠা না, আদায়ও করেছে। এবং এটা যদি আরেক দিক থেকে দেখা হয়, ত্রিপুরাজ্যের মোট আয়তনের 10,449 বর্গ কিলোমিটার যে আয়তন, সে আয়তনের 65% হলো এডিসি এলাকার মধ্যে। এটা চারটিখানি কথা না। জনসংখ্যার 1/3 মানুষ, কিন্তু জমির 2/3 এই এডিসির অধীন। এটা কত যুগান্তকারী হতে পারে বামপন্থীরা ছাড়া, বামপন্থা ছাড়া এটা হয় না। কাজে সেই জায়গায় এই আদিবাসী দিবস আজকে সাময়িকের জন্য সারা দেশের সাথে ত্রিপুরাজ্য আরএসএস বিজেপির এই রাজনৈতিক কবলে আমরা, কিন্তু এটা সাময়িক। তাদের পতন শুরু হয়েছে, কিন্তু সেই পতন আপনা আপনিই ভেঙে পড়বে না। আমাদের লড়াইকে শানিত করে উভয় অংশে জনগণের মধ্যে, কি সংখ্যাগুরু কি সংখ্যালঘু, একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। একটু সাহস ভরে ঐক্যবদ্ধভাবে এই বর্তমান অবস্থা থেকে উত্তরণের, এখান থেকে বেরিয়ে আসার লড়াই করতে হবে। আজকে এই 2025 সালের ওয়ার্ল্ড ইন্ডিজেনাস ডেতে, আদিবাসী অধিকার দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার। এই কথাগুলো বলে আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। এবং আমি একটু সভাপতির কাছে পারমিশনও চাইছি, আমি একটু দক্ষিণে যাব, একটু প্রোগ্রাম আছে, এই জন্য আমাকেও যেন যাওয়ার জন্য একটু অনুমতি দেন। ধন্যবাদ। এখন মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক কমরেড রাধাচরণ দেববর্মাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মানগানাং তিনি ও পান্ডানি সভাপতি দাংসা আসকজাক সিনি সংগঠননি নেতারক তাখরক বুখরক আন্তর্জাতিক ইন্ডিজিনাস ডেনি সালাও তিনিও প্রোগ্রামও ফাইমানজাক ফেবিনাই যত খাগানাং তাখকতাই বুখক চগ্ন সিনি সংগঠন গণমুক্তি পরিষদনি তরফ থেকে সবাইনি হামবাই ইয়াফারে কিসা কক সানাই ওরা শুরুতেই সিনি প্রেসিডেন্ট সাকা জিতেন্দা সাকা আবুনি পরে খুব বড় বেশি সানানি তংনা আং খাখাইয়া আর ওরা নাসিক নাইমানি মোটামুটিভাবে মেচুর কমরেড সিকালা রকম গাকালে তা কিসা শুক্রবি সাকরবি সানাঙ্গো হ্যাঁ ইন্ডিজিনাস ইন্টারন্যাশনাল ইন্ডিজিনাস দেতে তো অনেক কক जों खानायनि फायखा सिनि
দেশনি কক নাং সাওয়ানো আন্তর্জাতিক নি ব্যাপারে নিশ্চয় কম বেশি সিনি প্রেসিডেন্ট থাকা আসলে রিয়েলি ইন্ডিজিনাস হক তাবুকবো ও সাউন গসিনা মানে পরে সংবিধান রচন মানে পরেব তাকবো বিরাট চ্যালেঞ্জ বুখোনো जों তাকবো दंखो हिसाब कायसा जुदि खायखा कायता जों এই যে পর্যায় যে ব্যবস্থাপনা কতটুকুন जों স্পেস খাইনাই মানখা जों হানি মালিক ইন্ডিজিনাস ভূমিপুত্র সান অফ সয়েল কিন্তু কতজন সান অফ সয়েল সয়েলনি মালিক 100 জন বরকনি বিসঙ্গ থাকবো জাগানি মালিক জাগানি কাওলা পত্র দङ কত পার্সেন্ট ইন্ডিজিনাস বরকনি নামে কাওলা পত্র দङ কাগজে জাগানি মালিক দङ কতজন বরক তাবুক পর্যন্ত শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ খাইয়ে উচ্চ পদ যে চাকরি বাকরি সুপ্রিম কোর্টের বিচারপতি 35-36 জন দङ তাবুক পর্যন্ত কতজন সুপ্রিম কোর্টের বিচারপতি ইনখা হাইকোর্ট বিচারপতি প্রধান বিচারপতি ইউপিএস আইএস আইপিএস যে চাকরি 8.6% অনুসারে মানানি কতজন তাবুক টু মানে 3% পর্যন্ত ফিল আপ নিয়া গ্রুপ ডি পর্যন্ত সে তাবুক পর্যন্ত যেখানে 8.6% মানানি তাবুক পর্যন্ত 4% সিকো এতে না প্রমাণ जों সিনি যে অবস্থা বাহাই একই অবস্থা ইন্ডিজিনাস সভ্যতনে আলোকে বসে জনা দङ সভ্যতনে আলোক মানে তাম শহর যারা বসবাস খাই जों দিনও শহর বসবাস খাই সিনর 184 জন রাজা রাজত্ব খাইবেন পরে বসে কতজন বরক শহরে বসবাস খাই তাবো অনলি 3% বরক আর সর্ব প্রান্তিক শহর বাস খাই যেমন আগরতলা শহরনি মূল প্রাণ কেন্দ্র বব কামানচমুনি বটতলা গোলবাজার সূর্য চমুনি এবং আগরতলা শহরনি প্রাণ কেন্দ্র আর কতজন তিপ্রাসা বসবাস খায় শহরনি বসবাস খাই প্রান্তিক ব জায়গা নন্দননগর অভয়নগর যদি অভয়নগর তাবো অনেক ডেভেলপমেন্ট খায় একটা সময় অভয়নগর তমতে অভয়নগর তমনি ওরা এত রাজত্বনি পরে বসে ও জায়গা ইন্ডিজিনাস এইরকম অবস্থা দুর্বল অবস্থা গায় সারা ভারতবর্ষ যেখানে ইন্ডিজিনাস রাজা এত দূরের রাজানি মন্ত্রী সেনাপতি নানি পর্যন্ত সে জায়গা করে ও জায়গা বমতে অবস্থান খানা তাবো সহজে অনুমান খাইনি কাজে আসলে মানে মূল কারণ নংখা যতক্ষণ পর্যন্ত পুঁজিবাদ দংনাই বুর্জুয়া দংনাই জমিদার দংনাই রাজা দংনাই প্রজা দংনাই এবং এই রাজতন্ত্র বড় জমিদার তার বড় গোষ্ঠী কাজে স্বাভাবিক কারণে ওর বিনি বাসা বিনি হানি অধিকার বিনি হুকুমো বনস রক্ষা খাইমানানো আবো বাঁচুনো কোনো কারণ করে আবনে বইতো ত্রিপুরার্য 184 রাজা রাজত্ব খাইমানে পড়ব মানি কক বড় বাসানি সানানো অধিকার করে লড়াই খাইয়ে থৈনি বিনিময়ে ও বাসানো जों প্রতিষ্ঠা খাইয়ে নাগো স্বীকৃতি মানানি নাগো হানি অধিকার ফরেস্ট রাইটনি বিসিংতি শত বছর তংমনি পড়ব রাইট মেয়া তামনাই ইউপিএ গভর্নমেন্ট ইয়াকাই ই রাইট দ্যাট ইজ বামফ্রন্ট সিপিএম বিশেষ খাই বামফ্রন্ট যদি ও গভর্নমেন্ট সাপোর্ট খায়াকাই এই বন অধিকার আইন এদান খামো আবার সন্দেহ দं এইরকম একটা পরিপ্রেক্ষিত বাঁচাবই जों তাবুকবো এই অবস্থা থেকে কাহক মাংখাবো বাঁচনের কোন কারণ করে আসলে জাতি গঠননি মূল যে উপাদান অব বমতে
ত্রিপুরা সানি কক সাকাই এই যে তাবো প্রদ্যুৎ কিশু সং ত্রিপুরা মথা IPFT জনজাতি মোর্চা যে কক ফাইনেও সাতং বরক তো প্রকৃত পক্ষে আসলে সমাজবাদী ভাবনা থেকে মানে অজাগা উপজাতিরনি যে জাতি সত্তা বিকাশ বিনি জায়গা জমি পূর্ণাঙ্গ যে জাতি গঠননি বাগৈ যে ভাবনা যে আইডিওলজি ও আইডিওলজি তো বরংনি গरै আবুনি বাগৈ যেসে পাইনো বরক ইন্ডিজিনাস কক সাতং অথচ বরং বেশি নকল খাইয়ে ইন্ডিজিনাস পক্ষে চিরিক মকর খাইও কিন্তু বরকনো বেশি সবচেয়ে বেশি সর্বনাশ খাই দङ आं একবারে সাদা মকল সাদা চোখে যাকে বলে আর কি আবার যদি সাকাকে এক দুইটা যেমন জিতেন্দ্র সাকা বা এই যে ফরেস্ট রাইটনি কক সাকা মানে এডিসি এলাকানে হানি অধিকারী কক সাকা এডিসি এলাকানে হা প্রটেক্ট খাই এইরকম ন আবু ল্যান্ড রেভিনিউ তব তো ডিএম নি ইয়াগো আবু স্টেট গভর্নমেন্ট ইয়াগো ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট ইয়াগো কিন্তু এডিসি এলাকানি যে হা শিডিউল এরিয়ানি যে হা আবু শিডিউল এরিয়া ন বিনি প্রকৃত ও জায়গা মালিক কিন্তু তাও মালিকইব মালিক নেন কোনো সুযোগ সে করে তাম খাই লেফট ফ্রন্ট যখন তংখা তখন নों মালিক ইনখা এডিসি এলাকানি 1 ইঞ্চি হা কি ফরেস্ট জায়গা কি নিনি তাম নাই খাস ল্যান্ড উইদাউট এডিসিনি কোনো কনকারেন্ট ছাড়া এডিসিনি হা মানে কোনো রাইট করে কিন্তু যারা সবচেয়ে বেশি হানি কখনো চিরগৈ লড়াই থেকে ত্রিপুরা মতো এডিসি প্রশাসন থামানোর পরে বিজেপি NC দেববর্মা যখন এই রেভিনিউ মিনিস্টার মানে পরে ন প্রথম जोंबो एडिसि बामफ्रन याकारि फैके आपुनि परे जों याकारि फैमाने ওই দিন 15 দিন बिसिङो एडिसिनि जे राइट दंमोनि ओ राइट न काटार खायै ताबो एडिसिनि एक जेकुनो हा बागदानि दायित्वखा चिफ मिनिस्टार थिनि অথচ সবচেয়ে বেশি ত্রিপুরাল্যান্ডनि बागै चिरिकनाय NC देबबर्मा ग्रेटर ত্রিপুরাল্যান্ডनि बागै चिरिकनाय सिनि बुबग्रासन বরংনি আমলনো তিনি এডিসিনি হা কোনো ধরনের নিশ্চয়তা করে কোন গ্যারান্টি করে দেব কয়েকদিন আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মা কাইসা স্টেটমেন্টের মানে নখা উদয়পুর দিকে তা ব্যাংক দিকে এডিসিনি হা এলাকানি হা বরক অকুপাই টেংখা কেবল সাইমিয়া আরে নोंनो তামকে सोंनायबा যে অর্ডার তংমানি যে নোটিফিকেশন তংমানি ও নোটিফিকেশন উইথ খেচিরিকা এই রকম ভাবে হংকাই তাবো ল্যান্ডनि ব্যাপারে একই চাকরি বাকরিनि রিজার্ভেশনनि কক নাইদি এই সময়नि বিসঙ্গে বেশ কতগুলো তামা প্রমোশন ওংখা চাকরি ত্লাংজাখা প্রত্যেকটা ডিপার্টমেন্ট নাইদি एक्सेप्ट কয়েকদিন আগে কাইসা এই যে লাইব্রেরিয়ান যে ত্লাংমানি অ জাগাবো আসলে আবো প্রায় অন্যান্য অংশনি বড় করিনে বাগै লাইব্রেরিয়ানা হিসাব পোস্ট জায়গা ঠিকঠাক মতো ফিল আপ খা তাই যত টপ ডিপার্টমেন্ট ত্লাংখা একটা ডিপার্টমেন্ট কি প্রমোশন কি অ্যাপয়েন্টমেন্ট অথচ বামফ্রন্টে আমল ইব বিভাগ ন মানে সুরক্ষিত কিন্তু তিনি সুরক্ষিত আই খাইয়ে প্রত্যেকটা ক্ষেত্রে ন जों जुदि नासिकांकाय এই জিনিসগুলো जों তিনি নুগুই দङ কাজে তাখর বখরক তাবক সিনি এই লড়াই একমাত্র গণমুক্তি পরিষদ বামপন্থীনি যে মতাদর্শ বিনি বিসংতীর্ণ জাতি গঠন প্রকৃত জাতি গঠন নি একমাত্র কার্যক্রম রূপায়িত জাতি গঠন খাইমানো যেসে কোনো বরক জাতিनि কক সাতং বরক মাইয়া তাবো ও জাতি ন তাবো বিভ্রান্তি খাইনে বাকি যে সমস্ত কগলাম ছালাই অরে পরে খাইনে চেষ্টা খাই দङ এবং যেন তেন প্রকার ভোট জিতিনা বাকি স্লোগানটি সাথে 2018 এক ধরনের স্লোগান খা বিধানসভা নির্বাচন 18 পরে 19, 20, 21 এডিসি নির্বাচন ফাইকা আফ্রো তাই কেসে কাতাল স্লোগানটি সাউকা তাম স্লোগানটি সাকাবো কাতালকা সানান দরকার করে আবুনি পরে 2021 পরে 2023 বিধানসভা ফাইকা আফ্রো স্লোগানটি সাকা লাস্ট ফাইট তারপরে কত ধরনের স্লোগান 2023 পরে পার্লামেন্ট নির্বাচন ফাইকা আফ্রো তাই তাম সাসিনাই সানানি
আবুনি বাকি বর্মিনি বাকি মানে অনেক গবেষণা টবেষণা তাও চলি দङ তাও স্লোগানটি সাকা ওंखाय ভোট যদি মান ওंखाय সেই মতে দিল্লি থাঙ্গै ত্রিপুরা একট খাইকে পার্লামেন্ট নির্বাচন খা 6 মাসনি পরে নাই তারপরে সব কিছু বন্ধ ভোট তো পাই থাকা তাবো বসখাঙ্গে এডিসি নির্বাচন ফাই দङ তাই 7-8 মাসনি বিসিঙ্গ একটা সামুংকरै একটা তাম নাই ইয়াসি তিসাই সানানি হিম্মত কেনে কरै ওंखाय তাবো কতাল খাই তাই কেসা স্লোগান প্রথম ওই যে ইন্ডিজিতাম নাই নিনি ইনলিগাল পুশ ব্যাক ট্যাগ ফাইকে তাবো লাস্ট या তাই ফাইনো কত তো গানা নাই তত স্লোগান কিন্তু কতাল ফাইনাই সিনি সমস্যা খা সিনি বড় কতাল স্লোগান খানাকাই একেবারে বাংলা ফাইমা হাইসিমা তংজাকবায়ু তামং খা সকা এই যে তাবো এসআই নতিয়ে आं अनेक जागा न उसिङानो बर' काथन कम्प्युटार टेलिफोन खायरो अबो तेसिं मा वान सुख्लायसिनाय आरो ता वान सुख्लायनि तो ता वान सुख्लायनि तो आरो एसआरआई तो तामनि बागै सब बुतो जालियाति खायनानि बागै ताबो बिहार जेटा चलि दं ताबो जेटा चलि दंमोन ओइ एसआर तामो अब तो पुलिस कान खाय जे संग राहुल गांधी स्टेटमेंट नि परे ताइ तामो दंसिबो जागाबो যেখানে 2019 সাল বিধানসভা থেকে 2024 5 বছরে ভোট পরীক্ষা মাত্র 32 লক্ষ নরমাল ঠিক দङ কিন্তু 6 মাস 5 মাস বিসিङ মে থেকে অক্টোবর পর্যন্ত 5 মাস বিসিङ ভোট পরীক্ষা 39 লক্ষ বাইকে সম্ভব হবো 5 বছরে ভোট পারে 32 লাখ আর 5 মাসে ভোট পারে 39 লক্ষ জালিতিয়া তাবো যেখানে বুট বাড়িরি মানো অ জায়গা বুট বাড়িরি জিদিতি যেখানে বুট কমিরি জিদিনি মানো অ জায়গা বুট কমিরি নান বাগै কায়দা কুসু খেদিন কে বিহার তা বুট কমিরি নান কাই থুরুকচারং বুট না যদি কমিরি মানকা কে সুজা ক তাহলে পরে আরো বুট জিদি মানো কে থুরুকচারং বুট কমিরি দে তামিলনাড়ু কেরালা খ্রিস্টান বুট কমিরি দে খ্রিস্টান বুট কমিরি মানকা কারণ খ্রিস্টান এবং থুরুকরং বিসিঙ্গ সাধারণ একটা দারণ খাজে বড় বিজেপি ন বিশেষ সাজাক থাকে বিজেপি ন ভোট মাইয়া বিজেপি ন ভোট কমিনি না জিদি না কাই যারা বিজেপি বিরুদ্ধে যারা তংনাই বন ভোট নাই রত্ন ভোট কমিনি মানকে ভোট জিদি মান নাই সহজ সরল একবারে নাই এক বা একযুগ থেকে দুই অঙ্গ এই ধরনের পলিটিক্স তে বড় অগ্রসরণের চেষ্টা খাই দङ আর সিনে বড় বক্র রং লাইয়ে তিনি মান্দায় মিছিলनि আগে आं आसुक दंमोन इता अबरक सालायता ओय सारायनो तिले ताम खालिनाको अब हाय केसे ताबो पर गरम कक सालाय दङ अरे ताइ ताम गरम दंबा ओंखाय आबो बायतो जाति गठननि कुनो कर्मसुचि जागा ngैमिया गरै आबाय जाति गठन गया जातिनो पर सर्वनाश खायनो दङ ताबो भयंकर सर्वनाश लां थांनायनि बागै जा खायनायनि दरकार अबनो ताबो म थांथों बीजेपी ने कक साइनो लाभ करे किंतु म थाबो तिनो लामा तिनो हिमै दङ शुधु मात्र भोट जिदिनानि बागै जे समस्त ए केरामति रत्न सों बुजिलायनो नांगानि सिलाया नांगानो सय जुदि सঠিক लामा अवलम्बन खैमियाखाय তাহলে পরে जों सिनि तामनाय मूल जे लामातै जाति गठन मानो এই যে বিশ্ব আদিবাসী দিবস যে आमां बन रूपायन खाई एकमात्र गणमुक्ति परिषद लामातैनो सम्भव ई जे ताबक जे समस्त दं माने अ बैकुंडिनो सम्भव बिया आबोनो बागै ताखर बखर जों दिनै दिन अबनो सिनि समायना नांनाय এই समस्त प्रतिक्रियाशील शक्ति विभिन्न समय विभिन्न भावे विभिन्न चेहरा बरकनि थिन उपस्थित खायै बरकनि बिभ्रान्ति खायनायनि चेष्टा खाय दङ अ बातनो जों बरकनि आरो लांथाङै सठिक दिशा सठिक लामा रेनायनि बागै जों बेबागनो भूमिका मानानाय ककनो सावैनो तैसा हायनाहाय बेबागनो खाका हामथाय हामबाया फारै आनि किसा कक सामनो पायरेखा बेबागनो हामबाय आन्तर्जातिक इन्डिजिनास डे लंलि।